সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব হোম বিউরিয়াল অর বেরিয়াল। বেরিয়ালটা কার প্রোনাউন্সিয়েশন? বেরিয়াল, রিটেন বাই রবার্ট ফ্রস্ট। আমরা আলোচনা করব সামারি এবং আলোচনা করব স্তাবক বা স্তাবকের সামারি। আসলে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন একটু বড় একটা কবিতা, তো আমি পড়তে চাচ্ছি না। আমি চাচ্ছি যে প্রথমে সারাংশ, তারপরে প্রত্যেকটা স্তবকের একটা সারাংশ আলোচনা করি, তাহলে আপনাদের মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো প্রথমে সারাংশ জেনে নেই। আসলে মৃত বচ্ছা এক নারী তার নবজাতক সন্তান হারিয়ে শোকে বিহ্বল। তার স্বামী নিজ হাতে তার সন্তানকে সমাধিস্থ করে। স্ত্রীটির বারবারই মনে হয় স্বামীটি তার মতো শোক সন্তপ নয়, ব্যথিত নয়। স্বামীটির সন্তান হারানোর বেদনাকে স্বাভাবিক দৃঢ়তায় গ্রহণ করাটা স্ত্রীটি কিছুতেই মেনে নিতে পারছে না। সে চায় স্বামীটিও তাহার মতো শোককাতর হোক, অর্থাৎ নিজের সন্তান মারা গেছে অথচ তার মধ্যে কোনো শোক নেই। কেমন বাবা! কবিতাটি সংলাপ করে স্বামী স্ত্রী এই মানসিক ব্যবধানটি তুলে ধরেছে। স্বামী যতই বোঝাবার চেষ্টা করেছে, স্ত্রীটি ছোট কবরস্থানে ততোধিক ছোট কবরে শোয়ানো শিশুটিকে কিছুতেই বলতে পারছে না। বারবার স্বামীটিকে কঠিন হৃদয়ের ভাবে বিস্মিত হচ্ছে। স্বামী খুবই কঠিন হৃদয়ের, তার সন্তান মারা গেছে, আমাদের সন্তান মারা গেছে, অথচ সে কখন আবেগ দেখাচ্ছে না বা কান্নাকাটি নেই তার মধ্যে। কেন এত কঠিন সে? স্ত্রীটি বিস্মিত হচ্ছে এই ভেবে মুহূর্তের জন্য স্বামীটির মনে কোনো ব্যথার উদ্রেক হয়নি। এমনকি নিজের সন্তানকে সমাহিত করে কোদালটি দেয়ালের সাথে দাঁড় করিয়ে রাখার পরও না। আর স্ত্রীটি বারবারই জানালা দিয়ে ছোট্ট সে কবরটি দেখে দেখে আরো বেদনার্ত হচ্ছে। ভুলতে চেয়েও নিজের নাড়ি ছিঁড়ে যাচ্ছে, ভুলতে পারছে না মোটেও। কোনো সান্ত্বনাই প্রবোধ মানছে না, সব প্রবোধকেই মেকি মনে করছে। তো আমরা যদি এখন প্রত্যেকটা স্তাবক বা স্তাবক আলোচনা করি, তাহলে প্রথম স্তাবকে আমরা দেখতে পাই কবিতার বক্তা সন্তান হারানোর পর তার স্ত্রীর মানসিক অবস্থার কথা বর্ণনা করেছেন। তার স্ত্রী অ্যামিকে পিছে ফিরে তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো। দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাই অ্যামি আবারও পিছে ফিরে দেখলো, সদ্য সমাহিত নিজ সন্তানের কবরটি দেখলো। সমাধি স্থলটি বাড়ি থেকে দেখা যায়। আমরা জানি হোম বেরিয়েট মানে হচ্ছে সমাধি, বেরিয়েট মানে সমাধি, আর হোম মানে বাড়ি। শব্দ সমাহিত নিজ সন্তানের কবরটি দেখলো, সমাধি স্থলটি বাড়ি থেকে দেখা যায়। আমি বারবারই সেদিকে ফিরে তাকাই। ওপর থেকে সারাদিন কি তুমি দেখো? অর্থাৎ আমি স্বামী তাকে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করতেই আমি স্কার্টের আড়ালে তার মুখ লুকালো। তৃতীয় স্তবকে আমরা দেখতে পাই, আমরা জানি 25টি স্তবক আছে এই কবিতার। তৃতীয় স্তবকে আমরা দেখতে পাই ব্যথিত আমি তার স্বামীর একই প্রশ্নের উত্তরে স্বামীর বুকে মুখ আবারও লোকালো। স্বামীর জিজ্ঞাসা ছিল, বলো না আমায় কি দেখো তুমি প্রিয় বা প্রিয়। চতুর্থ স্তবকে আমরা দেখতে পাই কিন্তু আমি তারপরও সেখানে দাঁড়িয়েই থাকলো নীরবে। অ্যামির স্বামীও অ্যামিকে দেখেও না দেখার মতো করে দাঁড়িয়ে থাকলো, যেন অন্ধ সে। শেষে আমি ওহ ওহ করে কেঁদে উঠলো আবারও। তার স্ত্রী অর্থাৎ অ্যামি হচ্ছে নায়িকা, আর তার সন্তান হারানোর যে বেদনা সেটি বারবার তাকে মনে করছে, আর বারবার সে কেঁদে উঠছে। জানালার পাশে দাঁড়িয়ে সেই কবর দেখছে আর কেঁদে উঠছে। স্বামী তার পাশে যে মনে হচ্ছে কি হয়েছে তোমার, সে বলছে কিছুই বলতে পারছে না তার কথার উত্তরে। পঞ্চম স্তবকে আমরা দেখতে পাই অ্যামি তার স্বামীকে ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি জানো না কি দেখে, না কি দেখো দেখি আমি? তুমি কি কিছুই জানো না, না দেখো না কিছু? আমি বলল, আশ্চর্যের বিষয়, এখান থেকেও যে খবরটি দেখা যায় তা এতদিন আমি লক্ষ্য করিনি। ষষ্ঠ স্তবকে আমরা দেখতে পাই আমি আমি বললে আমি আমি বলতে আমি আছে নাম। ছোট জানালা দিয়ে ততোধিক ছোট কবরটি দেখে 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 সে অভ্যস্ত হয়ে গেছে। তাদের পারিবারিক গোরস্থানটার দিকে তাকিয়ে থেকে সে অভ্যস্ত সে। সপ্তম স্তবকে আমরা দেখতে পাই কবরটির উপরের পাথরগুলোতে সূর্যের আলো পড়ে যে দৃশ্যের সৃষ্টি করে তারই বর্ণনা আছে এই স্তবকে। কেঁদে কেঁদে তারই বর্ণনা দিচ্ছে আমি। অষ্টম স্তবকে আমরা দেখতে পাই স্বামীর বাহু বন্ধনে মুক্ত হলো স্ত্রীটি। স্বামীটি নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, কোনো পুরুষ কি তার সন্তান মৃত কথা বলতে পারে না? আত্মজিজ্ঞাসায় স্বামীটি বিব্রত বোধ করলো। নবম স্তবকে আমরা দেখতে পাই স্বামীটি যেন তার সেই বিব্রত বোধ মুক্ত হতে বাইরে কোথাও ঘুরে আসতে চাইলো, আর ভাবলো স্ত্রীদের মতো করে স্বামীরাও কি ঠিক একইভাবে সন্তান হারানোর বেদনা বোধে তাড়িত হতে পারে সমানভাবে? তাই কোনোদিন সম্ভব? স্ত্রীরা যেভাবে কাঁদবে তার স্বামীরাও ঠিক সেইভাবেই
সন্তান হারানোর বেদনায় ব্যথিত হবে। দশম স্তবকে আমরা দেখতে পাই কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে যায়। স্ত্রীকে কোথাও যেতে বারণ করলো আর মুষ্টিবদ্ধ হাতের উপর চিবুক রেখে স্ত্রীকে বলল, তোমায় কিছু বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো বুঝছে না, তুমি বলতেও জানো না। তার স্ত্রী বলল, আমাকে শেখাও। স্ত্রীটি বলল, মানে স্বামী বলল যে ঠিক আছে, আমি তো বলতে জানি না, আমাকে শেখাও। ততক্ষণে স্ত্রীটি দরজা খুলে বাইরে চলে যায় রাগ করে। একাদশ স্তবকে আমরা দেখতে পাই স্বামীটি স্বীকার করছে সে মিষ্টভাষী নয়, যে সে তার স্ত্রীকে কথায় তুষ্ট করবে। স্বামীটি ভাবছে তাকে বাক্পটু হতে হবে, মিষ্ট ভাষায় তুষ্ট করার কৌশল শিখতে হবে। দ্বাদশ স্তবকে আমরা দেখতে পাই স্বামীটি ভাবছে তার পৌরুষাভিমান তাকে আংশিক হলেও বিসর্জন দিতে হবে, বিশেষ করে তার স্ত্রীর সামনে। স্বামীটি ভাবছে এরকম সংকট থেকে তার মুক্তি পাওয়া উচিত ছিল বা বিরত থাকা উচিত ছিল, যাতে স্বামী ও স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝির ব্যবধানটা ঘুচে যায়। ত্রয়োদশ স্তবকে আমরা দেখতে পাই সন্তান হারানোর বেদনায় স্বামীটি তুলনায় কম বেদনাত্ম ভেবে স্ত্রীটি যেমন অভিমান হতো তেমন বোধ ভালোবাসার সম্পর্কে থাকা অনুচিত বলেই স্বামীটি ভাবে। তবুও ভালোবাসার সম্পর্কের মধ্যে তেমন ভাব থেকেই যায়, ব্যবধান থেকেই যায়। স্বামীটি যখন এরকম ভাবনায় লিপ্ত তখন স্ত্রীটি দরজার খিল খুলে বেরিয়ে যায়। চতুর্দশ স্তবকে 14 নম্বর স্তবকে আমরা দেখতে পাই অন্য কাউকে তার ব্যথার অংশীদার করে নেওয়ার চেষ্টা না করে বরং তার স্বামীর সাথেই তা করা ভালো ভাবলো স্বামীটি। তাকে যত প্রাণহীন ভাবে তার স্ত্রী সে মোটেও নয়, তা নয়। স্বামীটি সে নিজেই ভাবছে যে কষ্ট আমার সঙ্গে শেয়ার করতে পারো, ব্যথাটা আমার সঙ্গে সে শেয়ার করতে পারে। আসলে আমাকে যতটা প্রাণহীন ভাবা হচ্ছে ততটা আমি প্রাণহীন নয়, আমি ততটা নিষ্ঠুর নয়। পঞ্চদশ স্তবকে আমরা দেখতে পাই স্বামীটির অন্তর্জ্বালা প্রকাশ সমান না হলেও প্রথম সন্তান হারানোতেও সে তার স্ত্রীর মতো সমান ব্যথিত, কিন্তু তা প্রকাশ করার ক্ষমতায় স্বামীটি তেমন প্রবল নয়। যত নিষ্ঠুর প্রাণহীন তাকে ভাবছে তার স্ত্রী, তেমন সে মোটেও নয়। অর্থাৎ স্বামী যে কষ্ট পায়নি সেটি নয়, স্ত্রীর মতন সমান ব্যথিত সে, কিন্তু সে সেটি প্রকাশ করতে পারছে না স্ত্রীর মতো। অথচ তার স্ত্রী তাকে ভাবছে সে নিষ্ঠুর প্রাণহীন মানুষ, আর তার স্বামী মনে মনে ভাবছে না, আমি তেমনটি মোটেও নয়। ষোড়শ স্তবকে 16 নম্বর স্তবকে আমরা দেখতে পাই স্বামী বলছে সান্ত্বনা দেবার ভাষা তার না থাকলেও তার ভালোবাসা বোধ গভীর। স্ত্রী তাকে বিদ্রূপ করলেও স্বামীর দাবি সে বিদ্রূপ পাবার মতো প্রাণহীন নয়, সে তার স্ত্রীর বিদ্রূপে অপমানিত বোধ করে। শেষে বলে, পুরুষরা কি মহিলাদের মতো বিলাপ করতে পারে সন্তান হারানোর বেদনায়? 17তম স্তবকে আমরা দেখতে পাই শোকাহত অভিমানহত স্ত্রীটি মোটেও তাতে অস্বস্ত নয় এইসব কথায়। তাই অবিশ্বাসের সুরে জিজ্ঞাসা কি করে পারলো সে নিজ হাতে নিজ সন্তানের কবর খুঁজতে বা খুঁড়তে, কিভাবে পারলো সে? অষ্টদশ স্তবকে তিনি বলেন ব্যথিত অভিমান হত স্ত্রীটি বলে নিজ হাতে মাটি খুঁড়ে কবর বানাতে সে তার স্বামীকে দেখেছে, আবার সন্তানটিকে কবরে মাটি চাপা দিতেও দেখেছে। সে কি করে সে এত হৃদয়হীন হতে পারলো? স্ত্রীর জিজ্ঞাসা তাই। 19 নম্বর স্তবকে আমরা দেখতে পাই নিঃশব্দে সিঁড়িতে ওপর নিচ করলো স্ত্রীটি, ওপরে একবার নিচে একবার। তার স্বামীর ফিরে তারপর ফিরে আসার শব্দ শুনলো। তখনও তার স্বামীকে মনে হচ্ছিল নির্বিকার যান্ত্রিক একটি মানুষ। এমনকি কবর খোঁড়ার কোদালটি দেয়ালে ঠেকে দিয়ে রাখার পরও সে নিষ্ঠুর বা বেদনাহীন ভাবে হয়ে থাকে। বিংশ স্তবকে দেখতে পাই তার স্বামীর জুতায় লেগেছিল নিজের সন্তানের কবরের তাজা মাটির দাগ। তারপরে স্বামীটি কি স্বাভাবিকভাবে নিত্যদিনের বিষয় নিয়ে কথা বলে যাচ্ছিল, তাই তার স্ত্রী বিস্ময়ের কারণ হয়ে দাঁড়াইছে। একবিংশ স্তবকে আমরা দেখতে পাই স্বামীটি তার স্ত্রীর বিস্ময়ের কারণ জেনে নিজেকে দুর্ভাগা অভিশপ্ত ভাবলো। ঈশ্বরের কাছে অভিযোগ জানালো। স্বামীটি প্রসঙ্গান্তরে যাবার জন্য বলল, একটু বৃষ্টি আর 3 দিনে তুষারপাতে কি 500 ডালের ঘের পচে যেতে পারে? দ্বাবিংশ স্তবকে 22 নম্বর স্তবকে আমরা দেখতে পাই স্বামীটি এরকম উক্তিও স্ত্রীটি ভালো লাগে না। সে বলে, এমন পরিবেশ এমন কথা কি মানায়? স্ত্রীটি বলে,
নিকটতম বন্ধুর মৃত্যু তার স্বামীকে যেন বিচলিত করে না। বার্ডস গাছের ঘের নিয়ে কথা বলা স্ত্রীর কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। এখানেও স্ত্রীটি স্বামীকেই ভুল বোঝে। স্বামীটি আসলে বোঝাতে চেয়েছিল মাত্র 3 দিনেই সন্তানের মৃত্যুর শোক কি ভোলা যায়। অর্থাৎ তার স্বামী বোঝানোর চেষ্টা করছে, কিন্তু স্ত্রী বুঝতেছে উল্টাটা। এটাই হয় ন্যাচারালি। বাস্তববাদী স্বামীটি তার স্ত্রীকে বোঝাতে চায় অসুস্থতায় মৃত্যুতে মানুষ একাকী হয়ে পড়ে, তার একাকিত্বের ভাগী কার্যত কেউ হয় না। বন্ধুরা মৃত্যুর সব যাত্রায় সামিল হয়, সেও সামাজিকতা মাত্র, অবস্থাগত কারণ মাত্র। তা না হলে মানুষ সদা জীবনমুখী, সদা কর্মমুখী, সদা ব্যস্ত, কদাচিৎ মৃত্যুর চিন্তায় অধীর। অর্থাৎ বলছে যদি এটাই যদি বাস্তব হতো, মৃত্যু নিয়ে মানুষ শোক করতো, তাহলে যে মানুষ দেখো না সবসময় কি জীবন সুখী হতে চায়, জীবনমুখী হতে চায়, বাস্তব মানে কর্মমুখর হতে চায়, সবসময় কাজে ব্যস্ত, সদা ব্যস্ত থাকে, কখনো তারা মৃত্যুর চিন্তায় অধীর হয় না। যখন অধীর হয় কদাচিৎ মাত্র। এই জন্য এই আবেগী কথা বলে লাভ নেই যে মানুষ আসলে মৃত্যুতে মানুষের কষ্ট হয়। চতুর্বিংশ স্তবকে তিনি বলেন, স্বামীটি তার স্ত্রীকে কিঞ্চিত পরিবর্তিত সুরে বোঝাতে চেষ্টা করলো, জীবিত অবস্থায় মানুষ যাই বুঝুক, সার্বিক অর্থে জীবন আসলেই বিষাদময়, এবং সে কথাও বলেছে সে বিষাদকে যত ভুলে থাকা যায় ততই ভালো। সরি। আবার স্ত্রীকে প্রবোধ দেওয়ার জন্য বলে বলে না, বিষাদকে সে ভুলবে না। তারপর তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, তোমার যা বলার ছিল সবই তো বলেছ, তুমি এখন কোথাও যেও না, তুমি কাঁদছো সবই যখন চলে গেছে। সন্তানটির কথা বলছে, এখন দরজা খোলা রেখে কি লাভ, ওটি বন্ধ করে দাও। তারপর স্ত্রীর মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য বলল, আমি ওই দেখো রাস্তার দিকে কারা যেন আসছে। পঞ্চবিংশ স্তবকে আমরা দেখতে পাই স্ত্রীটি বলল সে কিছুতেই তার স্বামীর কথাই ভুলবে না, সে বাইরে যাবেই, ঘরের বন্দি দশা থেকে মুক্তি হবেই। স্বামী বলল সেও তার সঙ্গী হবে এবং জোর করে হলেও তাকে ফিরিয়ে আনবেই। তো এই ছিল হোম বিউরিয়াল বা বেরিয়াল কবিতার সারাংশ এবং স্তবক বা স্তবকের আলোচনা। আজ এই পর্যন্ত। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। তাদের ভালো থাকবেন। বাই বাই।